জানাকপুর ধাম এমন একটা জায়গা যেটি ইন্ডিয়াতে অবস্থিত না হওয়া সত্ত্বেও ইন্ডিয়ান কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রামায়ণ এখানে শুধু একটা মহাকাব্য নয়, নিত্যদিনের জীবনযাপনের অনুপ্রেরণা। যেখানে রামের থেকে সীতার মাহাত্ম্য অনেক বেশি। সীতা হলেন এখানকার মেয়ে, আর রাম হলেন জামাই। রাম ও সীতার বিবাহ মণ্ডপ গড়ে তুলে আজও এখানে আয়োজিত হয় বিবাহের পবিত্র সময় বিবাহ পঞ্চমী। হ্যালো গাইজ, ওয়েলকাম টু সে এক্সপ্লোর। আর আজকে আমরা আছি জানাকপুর ধামে। একটা নতুন ব্লগ, নতুন জায়গা একটা এক্সপ্লোর করবো নেপালে। তো দেখতে থাকো। কোনো এক ডিসেম্বরের বিকেলে 4 বন্ধু মিলে আমরা দারভাঙ্গা থেকে গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম জানাকপুরের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি উই হ্যাড সাম অফিসিয়াল ওয়ার্ক অ্যাট দারভাঙ্গা। আর প্রসঙ্গত বলে রাখি, দারভাঙ্গা ইজ এ প্লেস অ্যাট দ্য নর্দার্ন পার্ট অফ বিহার অ্যান্ড ক্লোজ টু দ্য নেপাল বর্ডার। তাই কাজ শেষের পর ঠিক হলো একটু ফ্রেশন আপ হওয়ার জন্য নেপালে পাড়ি দেওয়া হবে। আর সেই ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে গাড়ি নিয়ে যখন বেরোলাম তখন ঘড়ির কাঁটা 4:30 ছুঁই ছুঁই। চেক করবে নাকি? বর্ডারে ইন্ডিয়ার সাইডে এসএসবির চেকিংয়ের পরে গাড়ি পৌঁছালো নেপালের কাস্টমসে। এখন আমরা পৌঁছে গেছি নেপাল বর্ডারে। তো এখন গাড়ির চেকিং চলছে জাস্ট, তাই একটু পাইচারি করতে বেরিয়েছি। একটু পরেই গাড়ি রওনা দেবে জানাকপুরের দিকে। এরপর নেপালের সাইডে আর্মির চেকিংয়ের পর সবশেষে আমরা পৌঁছালাম নেপালের ভেতরে। দারভাঙ্গা থেকে জানাকপুরের ডিস্টেন্স অলমোস্ট 80 কিলোমিটার। জানাকপুরে যখন পৌঁছালাম তখন অলমোস্ট 8টা বেজে গেছে। গাড়ি থেকে নেমে বেরিয়ে পড়লাম অ্যাকোমোডেশনের খোঁজে। At last we found this hotel called Hotel Janakpur Inn for staying. The hotel was so comfortable and affordable as well. At the time, the only thing we needed was a neat and comfy bed. After the journey, we were so tired that we slept like child. সকালে ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম জানাকপুর ধাম এক্সপ্লোর করতে। আমরা এখন বেরিয়ে পড়েছি জানাকপুর এক্সপ্লোর করতে। ফার্স্টেই যাবো জানাকপুর টেম্পল। আর জানাকপুরের মেইন অ্যাট্রাকশনই হলো রাম সীতা ম্যারেজ গ্রাউন্ড আর জানকী টেম্পল। তাই টোটো ধরে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর এই স্ট্রাকচারটির নাম আমি জানি না, কিন্তু আমি নাম দিয়েছি বিশ্ব নেপাল গেট। আই নো ইট সাউন্ডস ফ্যামিলিয়ার। আপনাদের যদি কারোর কাঠমান্ডু বা পোখারা যাওয়ার ইচ্ছা থাকে তাহলেও জানাকপুর থেকে বাস আর গাড়ি রেন্ট নিয়ে বেরিয়ে পড়তে পারেন সেইখানে। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা শুধু জানাকপুরটাই এক্সপ্লোর করলাম। আমরা প্রায় পৌঁছে গেছি জানকী টেম্পলের কাছাকাছি। আমরা এখন দাঁড়িয়ে আছি জানকপুর ধামের জানকপুর টেম্পলের সামনে। আমাদের পেছনে দেখতে পাচ্ছি জানকপুর টেম্পল। আমার কিন্তু একদম ফিলই হচ্ছে না যে আমরা নেপালে এসেছি, কজ এখানে বলিউড মিউজিক চলছে, ইন্ডিয়ান ভগবত মিউজিক চলছে, আর পুরোপুরি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স। কারণ এটা বিহারের বর্ডারের কাছে রয়েছি আমরা, তো বিহারের ইনফ্লুয়েন্স একটা রয়েবেই। আর নেপাল বলতে আমরা সেটা বুঝি যে শুধু পাহাড়, এভারেস্ট আর মাউন্টেন্স, ভ্যালিজ, কিন্তু এই যে এই পোর্শনটা নেপালে আমরা যেখানে আছি সেখানে কিন্তু পুরোপুরি সমতল। আর একদমই ইন্ডিয়ার মতনই ফিল হচ্ছে, আলাদা কিছুই নেই, শুধু কারেন্সিটা ডিফারেন্স আর মোবাইল নেটওয়ার্কটা ডিফারেন্ট আছে, এছাড়া কিছু কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। আর আমার পেছনে দেখো, এই পেছনে রয়েছে জানকী টেম্পল। দারুণ একটা আর্কিটেকচারাল মার্ভেল, খুব সুন্দর টেম্পলটা। তো কিং জনকের কথা সবাই শুনেছি আমরা, তো সেখান থেকে এসে জানাকপুর। আর জানকী নামটা মানে সীতার যে অ্যাকচুয়াল নাম, যেহেতু জনকের কন্যা ছিলেন উনি, জনক দুহিত্রা বা জানকী, তো সেইখান থেকে এসে জানকী টেম্পল, জানকী মায়ের মন্দির, এটা সীতা মায়ের মন্দির এটা। 1910 সালে তখনকার ভারতের টিকামগড়ের রানী ভিরসা ভানু দেবী এই মন্দিরটি স্থাপনা করেন। কথিত আছে এই সাইটে গডেস সীতার গোল্ডেন স্ট্যাচু ডিসকভার হয়। আর হিন্দু মাইথোলজি রামায়ণ অনুযায়ীও মিথিলা রাজা জনক সীতাকে মাটি থেকে কুড়িয়ে পেয়েছিলেন। আর ঠিক এই কারণেই রানী এই স্থানটিকে সীতার জন্মস্থান হিসেবে কনসিডার করে এখানে মন্দির নির্মাণ করেন। জানকী টেম্পলের আরেক নাম নৌলাখা মন্দির।
কারণ সেই সময়ে মন্দির নির্মাণে অ্যারাউন্ড 9 lakhs of rupees খরচা হয়। This place is one of the holiest pilgrimage sites of Hindus, especially for the followers of Vaishnavi sects. Janki Temple এর architecture most remarkable and admired featuresগুলির মধ্যে একটা। It represents a unique blend of regional craftsmanship, religious symbolism and the royal patronage. টেম্পেলের মধ্যে ব্যবহৃত ডোমস, আর্চেস আর মিনারগুলি যেমন মুঘল ইনফ্লুয়েন্সের সাক্ষী, তেমনিভাবে মন্দিরের শিখর, অলঙ্কৃত জালনা, ব্যালকনিগুলো রাজপুতানা আর্কিটেকচারাল স্টাইলের নিদর্শন দেয়। আবার এরই মাঝে মাইথিলি আর্ট ইনফ্লুয়েন্সে টেম্পলের দেওয়ালে কালারফুল ডিটেইলিং, ভাইব্রেন্ট প্যাটার্নস টেম্পলটিকে ইউনিক বানিয়ে তুলেছে। 4800 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে গড়ে ওঠা 3 তলা এই সিমেট্রিক্যাল স্ট্রাকচারটি সেন্টারে রয়েছে মূল গম্বুজ ও 4 সাইডে রয়েছে 4টি ছোট ছোট গম্বুজ। The central dome is the largest and most ornate, signifying the sanctity of the inner structure where the goddess Sita's idol is housed. সাদা মার্বেল ও স্টোন দিয়ে তৈরি এই মন্দিরের গায়ে ব্রাইট ও ভিভিড অর্নামেন্টাল কার্ভিংস এবং সিম্বলিক মোটিভ মন্দিরের শোভা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সাথে জারোকা মানে অর্নামেন্টাল উইন্ডোজ এবং ছত্রিজ অর ডুম প্যাভিলিয়ন্স আর্কিটেকচারটিকে একটি কনভেনশনাল মন্দিরের বদলে রাজপ্রাসাদের মতো অ্যাপিয়ারেন্স প্রোভাইড করেছে। আফটার অল, সীতা ইজ দ্য প্রিন্সেস অফ মিথিলা অ্যান্ড অলসো এ কুইন, সো দ্য প্যালেস লাইক অ্যাপিয়ারেন্স অফ দ্য টেম্পল রিইনফোর্সেস হার ডিভাইন অ্যান্ড রেজাল স্ট্যাচার ইন হিন্দু বিলিফ। মন্দিরের ইনার স্যাংটাম অর গর্ভগৃহে রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের সাথে সাথে হনুমানেরও মূর্তি। আর মূর্তির এই দিব্যরূপ দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে ভিড় করে। রাতের বেলা হাজার হাজার রঙিন আলোর জন্য মন্দিরের শোভা আরও বহুগুণ বেড়ে যায়। মন্দিরের ভিতরের প্রাঙ্গণ সাধারণত পূজা অর্চনা, উৎসব ও কীর্তনের জন্য ব্যবহৃত হয়। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন এই জানকী টেম্পলে শুদ্ধ হৃদয়ে প্রার্থনা করলে তাদের মনস্কামনা পূর্ণ হবে, স্পেশালি দ্য উইশেস রিলেটেড টু ম্যারেজ, ফার্টিলিটি অ্যান্ড ফ্যামিলি লাইফ। Women pray for a happy and lasting marriage or a child as virtuous as Sita. Devotees believe visiting this temple helps in cleansing sins and thus can help on the path to moksha or liberation. Hence, it is considered an important pilgrimage site on the path of Ramayana Yatra. নেপাল ও ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি ইন্ডিয়ার বিহার, ইউপি এবং আদার নর্থ ইন্ডিয়ান প্লেসেস থেকে ভক্তরা ওয়ান্স ইন এ লাইফ টাইম এই স্পিরিচুয়াল জার্নিটিকে এক্সপিরিয়েন্স করেন। In summary, people believe the Janki Temple is not just a sacred place but a portal to the divine presence of Sita herself, offering love, blessing, and spiritual strength to all who come in faith. তো আমরা এখন পৌঁছে গেছি যে পুরুষোত্তম রাম এবং জানকী মানে সীতা মায়ের যেখানে বিয়ে হয়েছিল, পেছনে যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন বা মন্দিরটা, ওইখানেই হচ্ছে সেই প্লেসটা যেখানে কিনা রাম আর সীতার বিয়ে হয়েছিল। এই জানকী টেম্পলের পাশে একটা কম্পাউন্ডেই এটা রয়েছে। আপনারা ইজিলি এখানে ঢুকতে পারেন। এনসি মানে নেপালি কারেন্সিতে 10 টাকা আর ইন্ডিয়ান কারেন্সি মানে 7 টাকাতে এখানে প্রবেশ করা যায়। রামায়ণ অনুযায়ী মিথিলার রাজা জনক তার কন্যা সীতার জন্য যে স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন তাতে একমাত্র শর্ত এই ছিল যে যিনি শিবের দৈবিক ধনুকে দড়ি পরাতে পারবে তার সাথেই সীতার বিয়ে হবে। দূর দূরান্তের দেশ বিদেশ থেকে বহু রাজকুমার এই স্বয়ম্বর সভায় অংশ নিলেও কেউ ধনুকে দড়ি পরানো তো দূর, ধনুকটি তুলতেই পারলেন না। কিন্তু পুরুষোত্তম রামচন্দ্র ধনুকটিতে শুধু দড়িই পড়লেন না, তার বাহুবলে ধনুকটি 2 খণ্ড হয়ে গেল এবং যজ্ঞ হিসাবে সীতার সাথে তার বিয়েও সম্পন্ন হলো। The temple is built in traditional Mithila architectural style. The temple has a festive and divine atmosphere. বিবাহ মণ্ডপের মেইন কমপ্লেক্সের বাইরে 4টি কর্নারে 4টি ছোট ছোট মন্দির আছে, যেখানে প্রত্যেকটিতে রাম ও সীতার মূর্তি বর্তমান। প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বরের সময় বিবাহ পঞ্চমী ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়, আর মেইন কমপ্লেক্সের ভেতরে রাম ও সীতার ম্যারেজের সিনটিকে রিক্রিয়েট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাম ও সীতার সাথে সাথে তাদের 2 পরিবারও উপস্থিত। ভিজিটিং রাম সীতা ম্যারেজ গ্রাউন্ড offers not only a spiritual experience but also a deep connection to ancient traditions, mythology, and Nepal's cultural heritage. And this site also reinforces the ideals of dharma, love, and divine union. No trip is complete without tasting the local food. তাই জনকপুরের সকালের ব্রেকফাস্ট পুরি সবজি থেকে শুরু করে এখানের ফেমাস সুইট, পেড়া, লাড্ডু সবই ট্রাই করে নিয়েছিলাম। সাথে ট্রাই করেছিলাম এখানের স্ট্রিট ফুড, যেটার মধ্যে ছিল অথেন্টিক নেপালি থুকপা, হুইচ ওয়াজ বেসিক্যালি এ নুডলস ইন এ ভেজিটেবল অর চিকেন স্যুপ। আরও ট্রাই করেছিলাম চাউমিন, স্টিম মোমো, প্যান ফ্রাই মোমো। কিন্তু যতই হোক, জনকপুর নেপালের একদম সাউদার্ন প্লেনে লোকেটেড হওয়ার কারণে মোমোর সেই পাহাড়ি টেস্টটা মিস করছিলাম।
আর জানাকপুরে আসলে তো অবশ্যই ট্রাই করতে হবে এখানের স্পেশালিটি মৈথালি থালি, যেটা কমপ্লিটলি একটা ভেজ থালি উইথ টেন্স অফ ডিফারেন্ট আইটেমস বিউটিফুলি ডেকোরেটেড অ্যারাউন্ড দ্য রাইস। কোনো জায়গার ফুড এক্সপ্লোর করা ছাড়া যেমন ট্যুর কমপ্লিট হয় না, তেমনি সেই এলাকাকে ভালোভাবে চিনতে গেলে সেখানের আর্টের সঙ্গেও পরিচিতি দরকার। দ্য আর্ট স্টাইল উই সি হিয়ার ইজ দ্য মাইথিলি অর মধুবনী আর্ট স্টাইল, এ আর্ট স্টাইল where the pictures are painted with natural dyes. The pictures consist flat figures, prominent borders with no empty spaces as the backgrounds are filled with geometrical patterns. এই মধুবনী বা মৈথিলি আর্ট স্টাইল বিহারের মধুবনী ও নেপালের মিথিলা অঞ্চলে উৎপত্তি হয়েছে। The main theme of the art style in Nepal is strongly influenced by the Ramayana. From hotels to railway stations, different scenes from the epic is shown through the paintings. একদিনের এই নেপাল ট্যুরের পর এবার বাড়ি ফেরার পালা, কিন্তু এবার আর কার রেন্ট করে নয়, নেপাল রেলওয়ে সার্ভিসের থ্রু দিয়ে ইন্ডিয়াতে ফিরব। একটা ফরেন কান্ট্রি থেকে ট্রেনে করে নিজের দেশে ফেরার এক্সপিরিয়েন্সটা সত্যিই ইউনিক। আর আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার্সের মধ্যেই ছিল জানাকপুর ধাম রেলওয়ে স্টেশন, তাই টোটো নিয়ে চললাম রেলওয়ে স্টেশনের দিকে। আমরা এখন এসে গেছি জানাকপুর ধাম স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে ইন্ডিয়া যাব। ফরেন কান্ট্রি থেকে ট্রেনে করে ইন্ডিয়া ফিরবো না, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো এখন যাচ্ছি টিকিটটা কাটতে ট্রেনের। সকাল 11:30টায় আমাদের ট্রেনের শিডিউল টাইম ছিল, তাই রাশ অ্যাভয়েড করার জন্য সকাল 9:30তেই আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশন তখন একদমই ফাঁকা, আশেপাশে কোনো লোক নেই। দেখে সত্যিই ডাউট হচ্ছিল যে স্টেশনটা কি আদৌ ফাংশনাল। তো এসে গেছি জানাকপুর ধাম স্টেশনে। আর এখানে এটা শুনলাম যে 11:15টার আগে টিকিট কাউন্টার খুলবে না। ট্রেন আমাদের 11টার সময়, তো ট্রেনটা আসতে সময় লাগে 11:15, আর ট্রেন এখান থেকে ছাড়বে হচ্ছে 12:15টার সময়, যেটা আমাদেরকে ইন্ডিয়ার জয়নগর স্টেশন অবধি নিয়ে যাবে। তো ওয়েট করে আছি টিকিট কাউন্টার খুলুক। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে যখন 10:30টা বেজে গেছে, তখন অল্প অল্প করে লোক বাড়তে লাগলো। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। জানকপুর ধাম থেকে জয়নগর অবধি আমাদের টিকিটের দাম নিল 70 টাকা করে জেনারেল, আর 70 টাকা এনসিতে। আর তো ইন্ডিয়াতে এটা কনভার্ট করলে হবে অলমোস্ট 42 টাকা। আর এসি টিকিটও এখানে পাওয়া যায় 350 এনসি, তো অলমোস্ট ওই 200 টাকা মতো হয়তো ইন্ডিয়ান কারেন্সিতে পড়বে, 220 টাকা 230 টাকা মতো। তো ভাবা যায় মাত্র 70 টাকায় যে একটা ইন্টারন্যাশনাল ট্রেনে ট্রাভেল করব। এসে গেছে আমাদের ট্রেন। এই ট্রেনে করেই ইন্ডিয়াতে ব্যাক করবো জয়নগরে। অবভিয়াসলি জয়নগর মানে আমরা সাউথ চব্বিশ পরগনা জয়নগরের কথা বলছি না, এটা বিহারের জয়নগর। ট্রেনটা দারুণ, ছোট্ট একটুখানি ট্রেন। ট্রেন ঢুকতে ঢুকতে স্টেশন একদম ভিড়ে উপচে পড়েছে। এই সেই স্টেশন যেখানে একটা লোকও দেখা যাচ্ছিল না, আর এখন ভিড় দেখে মনে হচ্ছে যেন দমদম স্টেশন থেকে বনগা লোকালে উঠছি। ট্রেন থেকে লোক নামতে দেওয়ার আগেই দেখি লোক ট্রেনের ভেতর ঢুকে পড়ছে। বুঝতে পারলাম মানুষের এই নেচারটা সব জায়গাতেই রয়েছে। এক এক সময় মনে হচ্ছিল যেন এই ট্রেনে ওঠা যাবে না, জেনারেলের বদলে এসি টিকিট কাটলেই হয়তো ভালো হতো, কারণ সবার হাতেই রয়েছে লাগেজ। যাই হোক, কোনো রকমের ট্রেনের ওঠার পরে 30 মিনিট বাদে 11:45-এ ট্রেনটা চলা শুরু করলো। I stood at the door of the coach to avoid the crowd and to enjoy the scenery outside and get the fresh air. এবার ট্রেনে চলতে চলতে আসি কিছু প্রবলেমের কথায়, যেগুলো কিনা বাইরের দেশে গেলে ফেস করতে হতে পারে। একটা প্রবলেম হলো কারেন্সি, আর আরেকটা প্রবলেম হলো মোবাইলের নেটওয়ার্ক। আদার্স কান্ট্রি হলে ল্যাঙ্গুয়েজের ইস্যুও থাকতে পারতো, কিন্তু অ্যাজ ফার নেপাল দ্য পিপল আর মাচ কমফোর্টেবল উইথ হিন্দি। আর ইন্ডিয়ান কারেন্সিও এখানে সব জায়গায় অ্যাকসেপ্টেবল, আর কখনো কখনো তো চেঞ্জ হিসাবে ইন্ডিয়ান কারেন্সিও রিটার্নে পাওয়া যায়। আর বাইরের দেশে কোথাও গেলে কমিউনিকেশন একটা বড় প্রবলেম হয়ে যায়, বিকজ ইউ হ্যাভ টু গিভ ইউর আপডেটস অ্যাট হোম সো দে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউ। তাই কমিউনিকেশন ইস্যু অ্যাভয়েড করার জন্য সেই দেশে গিয়ে সেই দেশের সিম নিয়ে নেওয়া উচিত। আমরা ইন্ডিয়ান আইডি কার্ড দেখিয়ে নেপাল থেকে সিম নিয়েছিলাম। তো
তো আমরা এখন আছি ইনারভা স্টেশনে, নেপাল থেকে ইন্ডিয়া যাওয়ার পথে। নেপালের এটাই লাস্ট স্টেশন, এরপরেই ডাইরেক্ট বিহারের জয়নগর। চলো বিহারে দেখা হচ্ছে। দেখতে দেখতেই চলে এলাম ইন্ডিয়ার বর্ডারের কাছে। কিছুটা দূর ট্রেন এগোতেই চোখে পড়লো ইন্ডিয়ান রেলওয়েজের কোচ। বুঝতে পারলাম ইন্ডিয়ার ভেতরে পৌঁছে গেছি। যেহেতু ইন্ডিয়া আর নেপালের মাঝে সেরকম কোনো কাঁটাতারের বাউন্ডারি বা বর্ডার নেই, তাই কখন যে বর্ডার ক্রস করলাম বোঝার উপায় ছিল না। তো শেষমেশ পৌঁছে গেছি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার দেশে জয়নগরে আছি এখন। এরপরে এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট শিয়ালদা। এখানেই ব্লগটা শেষ করছি। তো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ। আনটিল দেন সে এক্সপ্লোর।